ওকে, ঠিক আছে। তো আমি স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি। ব্লার করে দিয়ে আপনাদের একটু শেখানোর চেষ্টা করছি, দেখেন একটু মনোযোগ দিবেন আপনারা। আচ্ছা, বলেন তো, আমি এটা কি অঙ্কন করলাম? স্যার বৃত্ত। একটা, এটা স্যার কি বৃত্ত। বলেন তো, এটা কি? একটা স্যার বৃত্ত। এটা বৃত্ত অঙ্কন করলাম, হ্যাঁ। সার্কেল। আচ্ছা, একটু স্লো হতে পারে হয়তো, মানে 1 সেকেন্ডের, ধরেন ফ্র্যাকশন অফ এ সেকেন্ড একটু স্লো হতে পারে প্রথম দিকে। তো বৃত্তর ইংরেজি আমরা বলি সার্কেল, যেটাকে আমরা সি দ্বারা ধরেন প্রকাশ করলাম। সার্কেল মানে হচ্ছে বৃত্ত। তো যেহেতু আমরা হচ্ছে ক্লাস করতেছি হচ্ছে বৃত্তের, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে, দুঃখিত, বৃত্তের যে মানে প্রাথমিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখাবো। বলেন তো, বৃত্তের মাঝখানে একটা ফোঁটা, এইটা বৃত্তের কেন্দ্র কেন্দ্র। কিনা? জি স্যার। অবশ্যই কেন্দ্র, কেন্দ্র। এটা বৃত্তের কেন্দ্র। আমি একটু কলমের নিবটা ছোট করে নিলাম, এখানে অনেক বিষয় আসবে তো এই জন্য। আচ্ছা বলেন, এই দিক থেকে এই দিকে আমি একটা রেখা অঙ্কন করলাম, বলেন তো দেখি এটা বৃত্তের ব্যাস কিনা? জি স্যার। এটা বৃত্তের কি? বলেন স্যার কেউ ব্যাস। একজন, বৃত্তের কি এটা? ব্যাস ব্যাস। স্যার ব্যাস। ব্যাস। ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার। এই জন্য এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? হুম, ডি ডি দ্বারা। দ্বারা। আচ্ছা, এই যে ব্যাসটা এখান থেকে এই পর্যন্ত যদি আমি বলি, এটা এ, এটা বি, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা বলেন তো, ও বি এই বৃত্তটার ব্যাসার্ধ কিনা? জি, ব্যাসার্ধ। ওবি হচ্ছে ব্যাসার্ধ। তো নর্মালি এগুলো তো আপনারা চেনেন। বলেন তো, এই জিনিসগুলো আপনারা আগে হ্যাঁ স্যার। থেকেই জানেন কিনা? অবশ্যই জানেন। হ্যাঁ স্যার। অবশ্যই জানেন। জানি। এখন আসেন, জানেন না কোনগুলো? আচ্ছা, আরো জানা বিষয় আমি বলতেছি। এই যে পুরো বৃত্তটা, অর্থাৎ শুরু হয়েছে পুরো বৃত্তটা একটা সার্কেল কমপ্লিট করলো, বলেন তো এই বৃত্তটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রি, বা কয় সমকোণ বলেন? 4 সমকোণ। চার চার সমকোণ। তাহলে সমকোণ। আমরা বলতে পারি এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে একটা বৃত্ত কয়টা সমকোণ তৈরি করে? 4। 4 সমকোণ তৈরি করে। কিভাবে সেটা? এইটা হলো এক সমকোণ, এই দিকে যদি দেই 2 সমকোণ, এ- এই দিকে যদি রেখাটা বাড়াই তিন তিন সমকোণ, আর এই দিকে যুক্ত করে দিলাম 4 সমকোণ। বলেন তো দেখি 4 সমকোণ মানে একটা বৃত্ত তৈরি হইলো কিনা? জি জি স্যার। স্যার। তার মানে আমরা বলতে পারি একটা বৃত্ত সব সময় কয়টা সমকোণ তৈরি করে? 4 সমকোণ। 4টা। 4 সমকোণ তৈরি করে, এটা বোঝেন। আচ্ছা, এরপরে আসেন আর একটা জিনিস। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার এই রেখাটাকে বলা হয় পরিধি। কি বলা হয় এই রেখাটাকে, বলেন একটু? পরিধি। 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 এই রেখাটাকে বলা হয় পরিধি বা পরিধি। পরিসীমা। মনে থাকবে, পরিধি বা কি? পরিসীমা। পরিসীমা। দুটো মনে রাখেন। এই রেখাটাকে বলা হয়, মানে পুরো এই সার্কেলটা, মানে এই যে পুরো টোটাল সার্কেলটা বা টোটাল বৃত্তটা, মানে সাইড দিয়ে, ধরেন আমি কি করতেছি, এখান থেকে একটা বেড়া দেওয়া শুরু করলাম। ধরেন আমি বেড়া দিলাম, তাহলে গোটা বৃত্তটা যদি আমি বেড়া দেই, তাহলে আমাকে বলতে হবে পরিধি বরাবর বা পরিসীমা বরাবর আমি বেড়া দিচ্ছি। অনেক সময় এরকম অঙ্ক আসে, ঠিক আছে? তাহলে ধরেন একটা পুকুর, গোল একটা পুকুর, বলেন তো পুকুরের পার আছে। তো অনেক সময় ওই ধরনের প্রশ্ন আসে, এই জন্য এগুলো আমাদের একটু জানা প্রয়োজন। তাহলে আমরা বললাম পরিধি। আচ্ছা, বৃত্তের পরিধির একটা সূত্র আছে। আচ্ছা, কলমটা একটু আমি বাড়াই দিই, হচ্ছে আর ঝামেলা। স্কয়ার। হ্যাঁ, বৃত্তের পরিধির একটা সূত্র আছে। টু বলেন পাই তো আর বৃত্তের পরিধির সূত্রটা কি? বৃত্তের পরিধির সূত্র টু হচ্ছে পাই আর পাই আর, নিশ্চয়ই জানেন। বৃত্তের পরিধির সূত্র কি? পাই, 2 পাই। টু প্লাস পাই পাই। আর। এটা হলো বৃত্তের পরিধি ইকুয়াল, আমরা বলতে পারি 2 পাই আর। ঠিক আছে, এটা হলো, আমি লিখে দিলাম বৃত্তের হচ্ছে পরিধি। পরিধি হচ্ছে 2 পাই আর। আচ্ছা, তাহলে আমরা এখানে আহ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি যে একটা বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার। মনে থাকবে, বৃত্তের পরিধি মানে কি? পরিধির সূত্র কি? 2 পাই আর 2 পাই আর। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর পাই আর স্কয়ার। পাই স্কয়ার আর স্কয়ার। আচ্ছা, এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি স্কয়ার। যে ধরেন এই আর মানে কি, বলেন তো আর মানে ব্যাসার্ধ কিনা? হ্যাঁ স্যার। আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস। এই জন্য ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়?
আর দ্বারা। আর দ্বারা, ঠিক আছে। আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর ডায়ামিটার মানে ব্যাস, ওই জন্য ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলেন তো দেখি, আমি বলতে পারি দুইটা আর যোগ করলে ডায়ামিটার পাওয়া যায় কিনা? হ্যাঁ, ব্যাসার্ধ পান। ব্যাসার্ধ পাওয়া ব্যাস যায়, পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি ডায়ামিটার মানে 2r, বলা যায় কিনা বলেন তো দেখি? হ্যাঁ স্যার। ডি মানে হলো 2r, অর্থাৎ আমরা বলতে পারি বৃত্তের ব্যাস ইকুয়াল 2r। যে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস হবে 2r। এটা গেল একটা বিষয়। আর এখানে যে পাই আছে, এই পাইয়ের একটা নির্দিষ্ট মান আছে। এই পাইয়ের মান আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে 22/7, আর যদি দশমিক আকারে প্রকাশ করি 3.1416 ডট 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 আরো এক আছে। মিনিট। ওকে, এটা হলো কার মান আচ্ছা। বলেন তো? 3.1416 পাইয়ের মান। পাই কার মান? পাই মান পাই। পাইয়ের মান। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু বেসিক কনসেপ্ট, যদি আপনার না জানা থাকে এই জন্য আমি এখানে লিখলাম। তাহলে এবার আসেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকেই সেটা জানেন না, সেটা আমি একটু লিখে দিচ্ছি। বৃত্তচাপ, যার ইংরেজি হচ্ছে আর্ক। আর্ক মানে বৃত্তচাপ। তো বৃত্তচাপ সম্পর্কে আপনাদের ধারণা অনেক সময় কম থাকে, বিধায় কিছু প্রশ্নের উত্তর আপনারা করতে পারেন না। তো এবার এটা মুছে দিয়ে আমি বৃত্তচাপ যে জিনিসটা আছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন, বৃত্তচাপ দেখাবো এবারে। তো আমি একটু ইয়েলো কালার দিয়ে অঙ্কন করি। তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা একটা বৃত্ত। এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। ওকে, আমি কেন্দ্রে একটা দাগ দিয়ে দিলাম। তো এই কেন্দ্র থেকে, আচ্ছা বলেন তো, এখানে যদি আমি কাটা কম্পাস রেখে কাটা কম্পাসটা ঘুরাই, ধরেন আমি এইভাবে একটা, ধরেন এটা একটা, ধরেন কাটা কম্পাস, এই কাটা কম্পাসটা আমি ঘুরাচ্ছি, তাহলে বলেন তো এরকম এরকম করে আমরা ঘুরাই কিনা কাটা কম্পাস? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তাহলে মনে রাখেন যে একটা বৃত্ত চাপ তৈরি হয়, তাহলে বৃত্ত চাপ বলে ওই কম্পাস দিয়ে যে আমরা রেখাটা অঙ্কন করব সেটাকে। তাহলে আমি বললাম এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তচাপ, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এটা একটা কি, বলেন তো এটা কি? বৃত্তচাপ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি যদি বলি, তাহলে বলেন তো এ থেকে বি পর্যন্ত এটা কি, বলেন তো এটা কি, কি হলো? বৃত্তচাপ। বৃত্তচাপ বৃত্তচাপ। হলো। আচ্ছা, বৃত্তচাপ আমরা কেন করি? দুইটা কারণে করি। একটা হচ্ছে বৃত্তস্থ কোণ বের করার জন্য, আর একটা হচ্ছে পরিধিস্থ কোণ বের করার জন্য। পরিধিস্থর আরেক নাম কিন্তু পরিসীমা, পরিধির আরেক নাম। তাহলে কি কি কারণে আমরা বৃত্তচাপ অঙ্কন করি, কি কি করার জন্য বলেন তো? বৃত্তস্থ কোণ ও বৃত্তস্থ পরিধিস্থ কোণ কোণ। আর কি কোণ? পরিধিস্থ 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 কোণ। কোণ। বৃত্তস্থ কোণ তৈরি হয় একটা বৃত্তের সেন্টারের সাথে, আর পরিধিস্থ কোণ তৈরি হয় পরিধির সাথে। তাহলে নিশ্চয়ই এখন যে রেখাটা অঙ্কন করব সেটার সাথে আপনারা পরিচিত। দেখেন, আমি আমি একটা রেখা অঙ্কন করলাম এখান থেকে এই পর্যন্ত, আর একটা রেখা অঙ্কন করলাম এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো এখানে যে হুম। কোণটা উৎপন্ন হলো সেই কোণটার নাম হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। কি কোণ বলেন? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। এবারে পরিধিস্থ কোণ খুঁজে বের করার পালা। পরিধিস্থ কোণ কিভাবে হবে? ধরেন এখানে আমি একটা বিন্দু আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার ফলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোণটা এখানে তৈরি হবে, এই কোণটার নাম কি কোণ বলেন তো? এই কোণটার নাম কি কোণ? পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ। ওকে, আচ্ছা যাদের নয়েজ আছে একটু মিউট করে দেন, হ্যাঁ। ওকে, আমি মিউট করে দিছি। তো দেখেন আমরা হচ্ছে কোথায় ছিলাম? আচ্ছা একটু, পরিধিস্থ কোণ স্যার। আচ্ছা পরিধিস্থ কোণে ছিলাম আমরা। ওকে, তো দেখেন আমরা হচ্ছে আবার ব্লার করে দিলাম স্ক্রিনটা। শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন তো দেখি রেকর্ডটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। यस सर। আচ্ছা, भोला ঠিক আছে, भोला देखो। হচ্ছে। তো দেখেন আমরা কন্টিনিউ করতেছি। এখন তাহলে আমি যদি বলি যে এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার নাম কি কোণ বলেন তো? কি কোণ? পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ। আর এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার নাম কি কোণ? বৃত্তস্থ কোণ। বৃত্ত। বিধ্বস্ত। মনে রাখবেন, আমি যদি বলি এই পরিধিস্থ কোণটা 50 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণটা হবে 100 ডিগ্রি।
আমি যদি বলি ডাবল এই পরিধিস্থ কোণটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণটা হবে 40 ডিগ্রি। 40 তাহলে ডিগ্রি। এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? পরিধিস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণ, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ অবশ্যই। স্যার আবার যদি আমি উল্টো দিক থেকে বলি, বলেন তো বৃত্তস্থ কোণের মানে অর্ধেক আমাদের পরিধিস্থ স্যার কোণ। একটু আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, তাহলে একটা আরেকটার দ্বিগুণ, একটা আরেকটার অর্ধেক। এটাকে আমরা একটা উপপাদ্য হিসাবে বলতে পারি, এটা একটা উপপাদ্য। এটা কিন্তু সরাসরি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। খাদ্য অধিদপ্তরে ওই প্রশ্নটা কিন্তু আসছে, প্রাইমারিতে আসছে, বিসিএস এ আসছে। এই জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আমি বুঝাই দিলাম। তাহলে আমি আবার বলি, বলেন তো কি বললাম? বৃত্তস্থ কোণের অর্ধেক কি কোণ? পরিধিস্থ কোণ। পরিদৃষ্ট কোণ। পরিধিস্থ কোণ। আর পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কোন কোণটা? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। আর পরিধিস্থ কোণের আরেকটা নাম আমি কি বলছি? পরিসীমা। হ্যাঁ, পরিসীমার সাথে যে কোণটা হয় সেটাকে, এটা যদিও খুব কম বলা হয়, কিন্তু তারপরেও যদি কখনো বলে এই জন্য আমি লিখে দিলাম। পরিধিস্থ মানে পরিসীমার সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা। আর বৃত্তের দুটো সূত্র আমি আপনাদেরকে লিখে দিছি, বলেন তো সূত্র দুটো কি ছিল? একটা কিসের? একটা টু একটা পাই আর পরিধি। আর ফল। পাই আর তাহলে স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি লিখে ক্ষেত্রফল দিছিলাম? বলেন ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কোয়ার। এরিয়া মানে কিন্তু ক্ষেত্রফল, তাহলে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। ওকে। আর বৃত্তের পরিধি, পরিধির যে সূত্র, পরিধি ইকুয়াল টু আমরা কি বলছিলাম? 2 পাই আর, তাই না? পাই আর হ্যাঁ, 2 পাই আর। আর এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা বলেন তো ডি ইকুয়াল আমি কি বলছিলাম? ডায়া টু আর ডায়ামিটার। হ্যাঁ, টু আর। টু ডি আর হ্যাঁ। টু আর ডায়ামিটার। ডায়ামিটার মানে কি বলেন তো? ডায়ামিটার মানে কি? পরিধি। ব্যাস। আর রেডিয়াস মানে ব্যাস কি বলেন ব্যাস। তো দেখি? রেডিয়াস মানে রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ঠিক আছে, এই কয়েকটা জিনিস মনে রাখলেই আপনারা বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো করতে পারবেন। এইবার আসেন, আমি হচ্ছে সরাসরি অঙ্কে চলে আসতেছি। ওকে, এই শীটটা আপনারা আজকে অবশ্যই আমার কাছে চেয়ে নেবেন। আমি এক নজরে শীটটা আগে দেখাই আপনাদের, এখানে কি কি আছে। এটা অবশ্যই দিয়ে। বৃত্তের অঙ্ক। আচ্ছা, ক্লাস চলাকালীনই আপনারা আমার কাছে চাইবেন শীটটা, হ্যাঁ? ক্লাস যখন শেষ বলবো তখন হ্যাঁ বলবেন অবশ্যই। দিয়ে দেওয়ার জন্য, নচেত গন্ডগোল হয়ে যায় আমার জন্য। আচ্ছা, তাহলে বৃত্ত, এখানে বৃত্ত সংক্রান্ত স্যার যে একটা কথা, অঙ্কগুলো। হ্যাঁ বলেন। স্যার যে আগের যে ক্লাসগুলো হয়েছে আমাদের, সেগুলো তো রেকর্ড আমরা ইউটিউবে পাই, কিন্তু পিডিএফ গুলো তো সবগুলো পাইনি স্যার। আচ্ছা ঠিক দুই আছে, নো থেকে তিন প্রবলেম। এখন থেকে আশা করছি পিডিএফ গুলো সবগুলো আমি আপডেট করে ফেলছি, হ্যাঁ? 2024-25-এর প্রশ্ন সহ আপডেট করে ফেলছি। মানে বাকি আর হয়তো 2-4টা আছে, কিন্তু সবগুলোই আমি আপডেট করে ফেলছি। তো সেক্ষেত্রে এটাও একটা আপডেট পিডিএফ। আমি লাইভ এগুলো আপনাদের স্যার। এখন থেকে নিয়মিত পিডিএফ গুলো দিব। অবশ্যই ক্লাস শেষে আপনারা পিডিএফ গুলো চাইবেন, আর এমন হতে পারে ক্লাস শুরুর আগেই আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে? দিয়ে পিডিএফ স্যার। গুলো ওকে, দিলে স্যার, ঠিক আছে। ক্লাসের পিডিএফ গুলো দিলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। পিডিএফ গুলো প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ, পিডিএফ থেকে অঙ্কগুলো শর্টকাট ডিটেলস, যেটা যেভাবে করা যায় আমি যেভাবে করাই ওভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি যে মোটামুটি আপনাদের জন্য সুবিধা হবে আর কি। তো দেখেন, আমি পিডিএফটা স্যার দেখাচ্ছি, এখানে হয়তো আরেকটা কথা, বৃত্তের মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, একটু আমি বলি তারপরে বলেন পরবর্তী সময়ে, হ্যাঁ? আচ্ছা দেখেন, এখানে মোটামুটি যে কয়েকটা অঙ্ক আছে, এই কয়েকটা অঙ্ক একটু ভালোভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই পিএসসি এর বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক। আর প্রাইমারি আছে, নিবন্ধন আছে, এগুলো তো আছেই, বিসিএস তো আছেই, বিসিএস ও তো পিএসসি এর পরীক্ষা। খাদ্য অধিদপ্তরও কিন্তু পিএসসি এর একটা পরীক্ষা। তারপরে আপনার প্রধান শিক্ষক নিয়োগ, এটাও পিএসসি এর একটা পরীক্ষা। এগুলো কিন্তু মানে ওখান থেকেই নেওয়া। এবং এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এখানে কয়টা অঙ্ক আছে আমার জানা মতে, হয়তো কয়টা, 37টার মতো অঙ্ক আছে এখানে টোটাল। এগুলো বাদ আল্লাহ। দেওয়া যাবে না, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা অঙ্কই আপনাদেরকে করতে হবে। তো দেখেন, আমি এখান থেকে মানে শুরুতে সহজ তুমি করো রেশন নাই? অঙ্ক করাই দিব, তারপরে একটু কঠিন ধাঁচের যেগুলো আমরা আস্তে আস্তে সেগুলোতে যাব। তো দেখেন, বৃত্তের একেবারে বারবার যে অঙ্কটা আসে, মানে প্রচুর রিপিট হয় যে অঙ্কটা, সেটা হচ্ছে এই অঙ্কটা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ব্যাস। এই অঙ্কটা কিন্তু প্রচুর রিপিট, মানে কতবার যে আসছে তার কোনো হিসাব নেই। তাহলে দেখেন, এখানে যেভাবে করতে হবে অঙ্কটা আমি কিন্তু অলরেডি লিখে দিছি, ব্যাস। আমি ব্যাখ্যাও তিন দিয়ে গুণ দিছি, করুন। অর্থাৎ শর্টকাটেও বলছি এবং ডিটেলসেও কিন্তু আমি বলছি, দুই মেথডেই কিন্তু আমি বলে দিছি। কিন্তু তারপরেও আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি বোঝাতে চাই যে আসলে এই অঙ্কটা রিটেন পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা, দুই ধরনের পরীক্ষা আপনারা কিভাবে এই অঙ্কটা হ্যান্ডেল করবেন। তো দেখেন, আমি শুরুতে আপনাদের শর্টকাট মেথডটা একটু জানাচ্ছি, শর্টকাটে আমরা কিভাবে করব।
তো কি বলা হচ্ছে, বৃত্তের ব্যাস কয় গুণ বৃদ্ধি করলে বলেন? 3 গুণ। 3 গুণ। 3 গুণ গুণ বৃদ্ধি করলে বৃদ্ধি করলে। বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আপনারা যদি প্র্যাকটিক্যালি বুঝতে চান, ধরেন এই একটা বৃত্ত আর পাশে এই একটা বৃত্ত। আচ্ছা বলেন তো, পরের বৃত্তটাকে আমি কেন ইচ্ছা করে বড় বানাইলাম, বলতে পারবেন? ব- ক্ষেত্র যেহেতু স্যার বলা তিন হচ্ছে গুণ এটা বৃদ্ধি। থেকে ব্যাস কয় গুণ তিন বৃদ্ধি গুণ করতে বৃদ্ধি। হবে? 3 গুণ। 3 গুণ। তাহলে অবশ্যই প্রথম বৃত্তটার তুলনায় দ্বিতীয় বৃত্তটা অবশ্যই 3 গুণ বড় হবে। ওই জন্য আনুমানিক আমি বড় অবশ্যই। বানাইছি। তাহলে বলেন তো, প্রথম বৃত্তটার ব্যাস এটা আর দ্বিতীয় বৃত্তটার ব্যাস হচ্ছে এটা, তাহলে আনুমানিক 3 গুণ, মানে কাছাকাছি বোঝা যাচ্ছে, যদিও এক্স্যাক্টলি হয়নি কিন্তু কাছাকাছি। আচ্ছা বলেন তো, প্রথম বৃত্তটার যে ব্যাস, সেই ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। এই দ্বারা এই দ্বারা। এবং এই diameter, ব্যাস মানে কয়টা আর ডায়ামিটার বলেন তো? দুইটার। 2টা। তাহলে বলেন তো দুইটা। দেখি, এই বৃত্তটার ব্যাস মানে 2r কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার 2 আর। আচ্ছা, আর এই বৃত্তটার এই অনুপাতে যদি 3 গুণ বাড়াই, বলেন তো এটা 3 2 6 আর হবে কিনা? হ্যাঁ স্যার অবশ্যই। এটা কি বোঝেন আপনারা? 3 গুণ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই। স্যার আচ্ছা, বুঝছি। এখন 3 গুণ মানে এইটার কয় গুণ এটা? 3 গুণ। 3 গুণ। 3 গুণ। গুণ এটা। তাহলে এখন আমি যদি বলি যে দেখেন, আপনারা অনেক সময় মানে ভুল করেন কোথায় জানেন, আপনারা মনে করেন এটা যদি আর হয় এটা হলো 3r। এটা কিন্তু ব্যাস 3 গুণ হইলো না, বলেন তো এটা কি 3 গুণ হইলো? ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ। ব্যাসার্ধ। বুঝতে পারছেন ঘটনা না? এটা কিন্তু ব্যাসার্ধ 3 গুণ হইলো। কিন্তু যদি আপনি এক্স্যাক্টলি বুঝতে চান, এটা কিন্তু এই বৃত্তটার ব্যাস আর এইটা কিন্তু এই বৃত্তটার ব্যাস। ওকে, এই অঙ্ক কিন্তু একেবারে ডিপলি বুঝতে হবে আপনাকে। আপনি যদি একেবারে ভাষা জি ভাষা স্যার। বোঝেন তাহলে কিন্তু হবে না। এখন এখানে ব্যাস না বলে যদি কি বলতো, ব্যাসার্ধ বলতো, তখন কিন্তু আপনি এটা লিখতে পারতেন, এটা যদি আর হয় এটা 3r। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইবার আসেন। তাহলে আমরা ধরে নিলাম যে, ধরি এই বৃত্তটার মানে প্রথম বৃত্তটার ব্যাস হচ্ছে 2r, আর পরের বৃত্তটার ব্যাস হচ্ছে কত আর? 6 স্যার। 6 আর। 6r। ঠিক তাহলে স্যার। কি কি বের করতে বলছে বলেন তো, কি বের করতে বলছে? ক্ষেত্রফল। 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 আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলেন তো? পাই আর স্কোয়ার কিনা? হ্যাঁ অবশ্যই। স্যার। পাই আর স্কোয়ার। তাহলে এখানে বলেন তো দেখি, এই 2r কার মান, ব্যাসার্ধের মান নাকি ব্যাসের মান? ব্যাসের। ব্যাসের বেশি। মান। ব্যাসের মান। তাহলে বলেন তো ব্যাসার্ধ আর কিনা? আর হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এই 6r কার মান? ব্যাসের মান। বলেন তো ব্যাসার্ধ কত? 3 আর। 3 আর। 3r। 3 আর। তাহলে এখন এই আর কি, ব্যাস নাকি ব্যাসার্ধ বলেন আমাকে? এটা বেশ। এটা ব্যাসার্ধ। অবশ্যই ব্যাসার্ধ। তাহলে যেহেতু ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধ, তাহলে এটাকে আমরা বলবো পাই r2 স্কোয়ার, আর এটাকে বলবো পাই r1 স্কোয়ার। কেন r1 আর r2 নিলাম বলেন তো, কেন r1 r2 নিলাম? ছোটটা R1, বড়টা R2। হ্যাঁ, রাইট, ছোটটা আর ওয়ান আর বড়টা হচ্ছে আর টু, এক্স্যাক্টলি ঠিক বলছেন। তো আমরা এভাবে নিলাম, নেওয়ার পরে আমরা বলতে পারি, বলেন তো দেখি এইটাই প্রথম বৃত্তটার ব্যাসার্ধ কিনা, মানে সরি ক্ষেত্রফল কিনা? পাই আর স্কোয়ার, হ্যাঁ। হ্যাঁ, পাই আর স্কোয়ার। আচ্ছা বলেন তো, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? পাই 3r তার উপর হোল স্কোয়ার হবে কিনা? 3 গুণ। হ্যাঁ, বুঝতে তিন পারছি গুণ। স্যার। তাহলে কত হচ্ছে বলেন তো, 9 পাই আর স্কোয়ার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এইটার কয় গুণ বলেন তো দেখি এইটা? তাহলে গুণ বের করার 3 জন্য গুণ। আমরা কি করব? 9 পাই আর স্কোয়ার কে কি দ্বারা ভাগ করব? পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে পাই আর স্কোয়ার কাটা গেছে, তাহলে কয় গুণ হবে অ্যান্সার? 9। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বুঝলাম। ওকে, এত কিছু আপনাকে বুঝতে হবে না পরীক্ষার হলে, এত কিছু বুঝে কাজও নাই, আমি জাস্ট বুঝাইলাম আপনাকে। এবার আসেন, আমরা যদি শর্টকাট মেথডে ক্যালকুলেশন করি তাহলে কিভাবে করতে পারি আমি সেটা দেখাচ্ছি। সেটা হলো, যদি এখানে ব্যাস 3 গুণ বৃদ্ধির কথা বলে এবং জানতে চায় ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাইছে, তাহলে 3 গুণ বলেছে, তাহলে 3-এর উপর আমরা স্কোয়ার করে দেবো। তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9। 9 গুণ। তাহলে 9 হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছেন কয় গুণ অ্যান্সার? 9 গুণ। নয়। শুধু 3 গুণের 4 গুণ ক্ষেত্রে না, 5 গুণ যদি করলে এখানে 3 গুণের জায়গায় কয় গুণ থাকে? 5 গুণ। 2 গুণ থাকে, 4 গুণ থাকে, 5 গুণ থাকে। তাহলে 2 গুণ থাকলে অ্যান্সার কত হবে? 4। 4 গুণ থাকলে অ্যান্সার কত হবে? 16। 5 গুণ 16। থাকলে অ্যান্সার কত হবে? 25। 25। 25। তাহলে বলেন দেখি, এই অঙ্ক আসলে আপনারা অঙ্ক না করেই উত্তর করতে পারবেন? অবশ্যই পারবেন। জি স্যার।
তাহলে আমি জি স্যার। আবারও বলতেছি যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? শর্টকাটে আমরা কিভাবে 9 গুণ। করব? 3-এর উপর কি করে দিব? আগুন স্কয়ার স্কোয়ার। স্কোয়ার স্কয়ার করে দিব। মনে রাখতে হবে কি করে দিব? স্কোয়ার। স্কয়ার বর্গ বর্গ। বা স্কোয়ার করে দিব। ঠিক আছে, SQUARE, স্কোয়ার মানে বর্গ। আমরা যদি বর্গ করে দেই হয়ে যাবে। এখন একটু আগে আমি যেটা বুঝাইলাম, বলেন তো দেখি ডিটেইলসে এই জিনিসটাই আমাদের এখানে লেখা আছে কিনা ব্যাখ্যায়, দেখেন তো বুঝতে পারেন কিনা, একটু ভালো করে দেখেন, বোঝা যায়? জি স্যার ওকে, এক্স্যাক্টলি। তাহলে এইভাবেই আমাদের কিন্তু এই ধাঁচের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এবং এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি শুরুতেই আপনাদেরকে করাই দিলাম। তো গেল, স্যার, এটা এই এটা এই শেষ। বিষয়টা, এই যে পরিবর্তিত ক্ষেত্রফলটা একটু আলোচনা করেন তো স্যার। হ্যাঁ, বলেন বলেন বলেন। এই যে বিশেষ করে যে ডিটেলস মেথডের, তাহলে ব্যাসার্ধ 3 আর এইটুকু পর্যন্ত বুঝলাম, নিচে আর একটু আসেন তো স্যার। আচ্ছা, কোথায় সেটা? হ্যাঁ, যে পরিবর্তিত পরিবর্তিত ক্ষেত্র। বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, খেয়াল করে হ্যাঁ হ্যাঁ দেখেন। আমরা যদি বলি এইটা একটা বৃত্ত, বলেন তো দেখি এইটা পরিবর্তিত বৃত্ত কিনা? হ্যাঁ হ্যাঁ তাহলে প্রথমটাকে আমরা বলতেছি বৃত্ত, আর দ্বিতীয়টাকে আমরা কি হ্যাঁ। বলতেছি? পরিবর্তিত বৃত্ত। পরিবৃত্ত। এই হচ্ছে হ্যাঁ। ঘটনা, আর অন্য কিচ্ছু না। লিখতে হইলে তো আচ্ছা আচ্ছা ভাষাগত আচ্ছা। একটু ব্যবহার করতে হবে, তাই না? এমনি এমনি তো লেখা যায় হ্যাঁ না, হ্যাঁ তাই না? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এটাই আর কি, আর কিচ্ছু না এখানে। আপনি নিজের মতো করে লিখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, পরেরটা আসেন। দেখেন তো দেখি এই বৃত্তটার 2 নম্বর অঙ্কের বৃত্তটার ব্যাস কত বলেন তো দেখি? ব্যাস 5 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। ব্যাস 10 সেন্টিমিটার। তাহলে কি জানতে চাইছে? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল। একটা বৃত্ত অঙ্কন করলাম। বলেন তো এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা, আর ব্যাস বলতে বোঝায় একদিক থেকে আরেক দিকে সেন্টারকে ছেদ করে চলে গেল। তাহলে ব্যাসের মান কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। বলেন তো 10 10 সেন্টিমিটার সেন্টিমিটার। ডি এর মান কিনা? হ্যাঁ। হুম। তাহলে বলেন আর এর মান কত? 5। 5। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি 5। তাহলে কি জানতে চাইছে? ক্ষেত্রফল। 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 তাহলে আমরা লিখবো, আমরা জানি, আর স্কয়ার। বলেন তো দেখি ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কয়ার, সূত্র কিনা? আর স্কয়ার। হুম। হ্যাঁ স্যার, পাই তাহলে আর পাই স্কয়ার। আর এর মান কত? 5। 5 5। স্কয়ার। তাহলে 5-এর উপর স্কয়ার, তাহলে বলেন তো 25 পাই 25। হবে কিনা? হ্যাঁ। অথবা এইটা যদি অ্যান্সারে না থাকে, তাহলে বলেন তো দেখি 25 গুণন 22/7, তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। হয় এটা অ্যান্সার, অথবা এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। আমরা একটু দেখি অ্যান্সারে কি আছে, যেটা আছে সেটাই দেখাবো। অ্যান্সারে কত আছে বলেন? 25 পাই। 25 পঁচিশ পাই। পাই তাহলে তো এটাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট, আর অন্য বিকল্প কিছু নাই। কি বুঝতে পারছেন অঙ্কটা? হ্যাঁ, জি বুঝতে স্যার। পারছি। ওকে, গেল এটা। হ্যাঁ, এটা দেখেন শিক্ষক 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক, স্কুল 2 এর। এবারে 3 নম্বর অঙ্কটা আমরা দেখবো। আচ্ছা, দেখেন তো দেখি, একটু আগে 1 নম্বরে আমি যে অঙ্কটা করাইছি, একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ কয় গুণ করলে হবে বলেন? 4। 4 গুণ। 4 গুণ। অ্যান্সার হয়ে গেল, দেখেন প্রাইমারিতে আসছে, এই যে দেখেন 4 গুণ, উত্তর হয়ে গেছে। তো আমার, হ্যাঁ তারপরেও আমি এখানে করে দিছি। এখন ঘটনা হচ্ছে না করে দিলেও হইলো, আপনারা পারতেন, কিন্তু যেহেতু হ্যাঁ শীত পারতাম। এই জন্য আমি করে দিয়ে রাখছি আর কি। ঠিক আছে, কোনো সমস্যা আছে 3 নম্বরে? না না স্যার। ওকে, ঠিক আছে, এবার 4 নম্বর আসেন। হ্যাঁ, আচ্ছা 4 নম্বর। আচ্ছা, নিশ্চয়ই আপনারা জ্যা চেনেন। একটা বৃত্ত, আমি যদি বলি এই একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা, মানে এই ফোঁটাটা হচ্ছে কেন্দ্র। মনে রাখেন এইটাকে হ্যাঁ। কিন্তু বলা হয় জ্যা। এটার নাম কি? জ্যা। জ্যা। যে এটার নাম হচ্ছে জ্যা। হ্যাঁ, জ্যা, সম্ভবত চোর্ড মানে হচ্ছে জ্যা। ঠিক আছে, CHORD, চোর্ড মানে হচ্ছে জ্যা। তো এই জ্যা, সবচেয়ে বড় জ্যা কোনটা বলেন তো দেখি? কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে সেটা কিনা? স্যার তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? ব্যাসটাই কিনা? ব্যাস ব্যাস। দেখেন তো ব্যাস। দেখি একটু চিন্তা করে। এগুলো হচ্ছে এই বৃত্তটার জ্যা, সবগুলোই সবগুলোই হচ্ছে বৃত্তটার জ্যা, কিন্তু সবচেয়ে বড় জ্যা কোনটা বলেন তো? যেটা কেন্দ্র দিয়ে ব্যাস। গেছে সেটা ব্যাস কিনা? ওই ব্যাস। ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় কি? জ্যা। কেন, এখানে কি জানতে জ্যা। চাইছে? শুধু জ্যা কিন্তু না, কি বলছে? বৃত্তের যে বৃহত্তম জ্যা। আচ্ছা, সবচেয়ে বড় বৃহত্তম জ্যা জ্যা কোনটা হচ্ছে হবে ব্যাস। বলেন তো দেখি? সবচেয়ে বড় জ্যা এটা হবে কিনা? স্যার জি স্যার। হ্যাঁ ওইটাই। তাহলে আমরা ব্যাস, বলতে ব্যাসটাই পারি। হবে। আচ্ছা, এটা এটা না বুঝলে কিন্তু মুশকিল, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। এই প্রশ্ন কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু অনেক কয়েকবার আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়।
তো আপনি যদি অপশনগুলো একটু স্যার দেখেন, এটা তো মুখস্থই হয়ে গেল। হ্যাঁ, অপশনগুলো যদি আপনি দেখেন, আচ্ছা ব্যাসার্ধ কি সবচেয়ে বড় জ্যা হইতে পারে? পারে না। ব্যাসার্ধের অর্ধেক জ্যা কি হইতে পারে? তাও না। কেন্দ্র হতে দূরবর্তী জ্যা হতে পারে? তাও না। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম দেখাচ্ছে, শুনতে পাচ্ছেন? জি জি স্যার হ্যাঁ স্যার। শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। ঠিক আছে, একটু প্রবলেম হলে আমাকে বলবেন। আচ্ছা, তাহলে 82 হচ্ছে সঠিক উত্তর, এটা অনেকেরই মুখস্থ হয়ে গেছে। এবার পরেরটা আসেন, আমরা 5 নম্বরে চলে যাব। হ্যাঁ, তাহলে 5 নম্বরটা কি আছে আমরা একটু এই দিকে এবারে দেখব, 5 নম্বরটা কি আছে। তো দেখেন এবারে আমরা 5 নম্বরে যাচ্ছি, এই হচ্ছে 5। তাহলে কি বলা হচ্ছে 5 নম্বরে? 13 সেন্টিমিটার। এটা কিন্তু বিসিএস এর একটা অঙ্ক, 5 নম্বরটা, হ্যাঁ। এবং পিএসসির অনেক চাকরির পরীক্ষায় আসছে এই অঙ্কটা, এটা একটু ভালো করে বুঝবেন। এটা কিন্তু আমি ভিভিআই দিয়ে দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে কি বলছে 13 সেন্টিমিটারটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বিশিষ্ট। ব্যাসার্ধ। আচ্ছা বলেন তো, মনে মনে আপনি কি ভাবলেন? 13 কার মান? আর 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 এর মান। আর অঙ্ক যখন আপনি পড়বেন তখন কিন্তু এভাবে মাথায় চলে আসবে, এটা হলো আর এর মান। আচ্ছা, তাহলে সাব যেহেতু বলা হচ্ছে কোন বৃত্তের, তার মানে অবশ্যই এটা বৃত্ত সংক্রান্ত একটা অঙ্ক, তার মানে আপনার মাথায় আসবে এরকম একটা বৃত্ত। দেখেন আপনার মাথায় কি আসতেছে অলরেডি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবারে বলা হচ্ছে কেন্দ্র হতে, তাহলে আমি কেন্দ্রর একটা ফোঁটা দিয়ে দিলাম। একটি জ্যা এর লম্ব দূরত্ব। আচ্ছা, এখানে কি বলছে বৃহত্তম জ্যা? এটা কি বলছে? না, না না, স্যার। না। বলে নাই। তাহলে যে কোনো জ্যা আমরা, বলেন তো জ্যা এইভাবে অঙ্কন করতে পারি কিনা? পারি? না স্যার। পারি। তাহলে একটি জ্যা এর লম্ব দূরত্ব, আচ্ছা লম্ব দূরত্ব মানে কি বলেন তো দেখি? এই কেন্দ্র থেকে এইটা লম্ব দূরত্ব কিনা জ্যা এর উপর? জি স্যার। এই যে অঙ্কন করলাম, এই অঙ্কনে আপনাদের প্রবলেম হয়, আপনারা অনেক সময় করতে পারেন না এই অঙ্কনটা, এটি ঝামেলা। বলা হচ্ছে লম্ব দূরত্বটা কয় সেন্টিমিটার বলেন তো দেখি? লম্ব দূরত্বটা 5 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। সেন্টিমিটার, তাহলে লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার। আচ্ছা, আর বলছে জে এর দৈর্ঘ্য কত, তাহলে বলেন তো দেখি এখান থেকে এই পর্যন্ত এতটুকু জানতে চাইছে কিনা? জি এক্স্যাক্টলি। স্যার। আর শুরুতে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, আমরা একটু কৌশল করে এই ব্যাসার্ধটা সরাসরি এই দিক থেকে টান না দিয়ে একটু কৌশল করে বলেন তো এই দিক থেকে দিতে পারি কিনা, বলেন? হয়? ওই তো। অবশ্যই। হ্যাঁ স্যার। তাহলে এটা 13 সেন্টিমিটার, এটা কিন্তু একটা কৌশল। আপনি চাইলে এই দিক থেকেও দিতে পারতেন, কিন্তু কেন দিলেন না? তার কারণ হচ্ছে আমরা একটু হেল্প পাবো এইদিকে দিলে, এই জন্য দিলাম না। তাহলে বলেন দেখি, আমি যদি বলি এটাকে এ, এটাকে যদি বলি বি, এটাকে যদি বলি সি, তাহলে বলেন তো দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে কিনা? হ্যাঁ স্যার। সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কার সূত্র মেনে চলে? পিথাগোরাস। পিথাগোরাসের। পিথাগোরাসের। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা হচ্ছে ভূমির উপর স্কয়ার আর লম্বের উপর স্কয়ার, এই দুটোর যোগফল অতিভুজের উপর স্কয়ার। জানা আছে না অতিভুজ আপনাদের স্কয়ার। সবারই জানা আছে না এটা? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এখানে ভূমি কিন্তু বিসি, দেখেন ভূমি কিন্তু কি বিসি না? বুঝছি। বিসি। তাহলে ভূমিকে আমি হচ্ছে বিসি হিসেবেই কল্পনা করলাম, ভূমি হচ্ছে বিসি, তার উপর স্কয়ার প্লাস। বলেন তো লম্বের মান কত দেওয়া আছে? 5 কিনা? 5। 13 5 এর মাইনাস স্কয়ার। 5। অতিভুজ কত দেওয়া আছে? 13। তাহলে 13-র উপর স্কয়ার করে দিলাম। তাহলে আমরা 16, এখানে 25। একটু ক্যালকুলেশন করি, বিসি তার উপর স্কয়ার ইকুয়াল 5-এর 5-এর স্কয়ার মানে 25, আর 13-র স্কয়ার মানে 169। আচ্ছা একবারে আমরা করি, 169। 169 মাইনাস 25। বুঝতে পারছেন তো 25। লাইনটা নাকি? জি হ্যাঁ স্যার। স্যার। এক্স্যাক্টলি। তাহলে বলেন বিসি তার উপরে স্কয়ার ইকুয়াল 169 থেকে 25 গেলে 5 আছে 9 মিলাতে 4, 2 আছে 6 মিলাতে 4, তাহলে 144। 144। তাহলে বলেন দেখি বিসি মানে √ওভার 144, তার মানে 12 কিনা? 12। 12। 12। তাহলে এই বিসি এর মান কত? 12। বলেন তো দেখি বি থেকে আমি যদি এটাকে ডি ধরি, বলেন তো বিডি এর মানও তাহলে 12 কিনা? একই রকম যেহেতু। হুম। দেখেন বোঝেন কিনা? বি থেকে সি পর্যন্ত যদি 12 হয়, তাহলে এটা তো অর্ধেক। বি থেকে ডি পর্যন্ত এটাও 12। তাহলে ব্যাসার্ধ আর এর মান যদি 12 হয়, মানে সরি এটা ব্যাসার্ধ না, কিন্তু এটা কিন্তু আমাদের জ্যা, তাই না? তাহলে কার মান আমরা জি। পাইছি এখানে? এখানে আমরা সিবি বা বিসি এর মান পাইছি কিন্তু 12। তাহলে আমাদের কি জানতে চাইছে বলেন তো দেখি? কিসের দৈর্ঘ্য? জায়ের দৈর্ঘ্য। জায়ের জ্যায়ের জি। দৈর্ঘ্য। দৈর্ঘ্য। তাহলে বলেন তো 12 আর 12 24 হবে কিনা আমাদের জ্যায়ের দৈর্ঘ্য? ও স্যার, মানে এটা এটা অর্ধেক, এটা অর্ধেক, অর্ধেকের মান পাইলাম 12 12 24। ঠিক হ্যাঁ, আছে। 12 12 24, কেননা আমরা অর্ধেকের মান পাইছি 12, আর বাকি অর্ধেকটার মান হচ্ছে অবশ্যই 12। তাহলে 12 আর 12 মোট 24 হবে, এই যে 24 সেন্টিমিটার অ্যান্সার।
অঙ্কটা একটু কিন্তু স্ক্রল করে উপর দিকে দিন স্যার। রিটেন পরীক্ষার অঙ্ক, কিন্তু আনফরচুনেটলি এমসিকিউ টাইপের পরীক্ষায় কিন্তু অঙ্কটা বেশি দেয়, কিচ্ছু করার নাই। এখন এই একটু অঙ্কগুলো সময় করার লাগবে। শর্টকাট মেথড নাই বললেই চলে, কিন্তু তারপরেও আমি আপনাদের বলি, হ্যাঁ, কেমনে আপনারা থিঙ্কটা করবেন, চিন্তা করবেন কিভাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে, ধরেন আমি যদি বলি পিথাগোরাসের যে উপপাদ্য আছে, তাহলে বলেন তো দেখি, একটা যদি 3 হয়, আর একটা যদি 4 হয়, আর একটা 5 হয় কিনা, বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ, কেন? 3 4 কেননা 5। 3-এর স্কোয়ার মানে 9, 4-এর স্কোয়ার মানে 16, 16 আর 9 25, তাহলে 5-এর স্কোয়ার মানেও 25। তাহলে আমরা বলতে পারি একটা 3, একটা 4 আর একটা 5 হয়। আচ্ছা, 3-এর ডাবল কত? 6। 4-এর ডাবল কত? 8। আর 5-এর ডাবল কত? 10। এটাও কিন্তু পিথাগোরাসের উপপাদ্য। 6 6 36, 8 8 64, 64 আর 36 হচ্ছে 100, 10 10 100। বুঝতে পারছেন? এভাবে হয়। আবার আমি যদি বলি একটা 5, একটা 12, তাহলে আর একটা অবশ্যই 13 হবে। কেন? কেননা 5-এর স্কোয়ার মানে 25, 12-এর স্কোয়ার মানে 144, 25 আর 144 মানে 169, আর 13-এর উপর স্কোয়ার মানেও 169। তাহলে একটা যদি 12 হয়, একটা যদি 13 হয়, তাহলে আর একটা কত? 5। তাহলে বলেন তো দেখি, এখানে একটা 13 আছে আর একটা 5 আছে, তাহলে আর একটা কত হবে বলেন তো দেখি? 12 হবে। কিন্তু এভাবে থিঙ্কিং আপনাদের জন্য কিছুটা টাফ, হ্যাঁ, অঙ্ক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনারা এই থিঙ্কিং করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই অঙ্কগুলো আপনারা এভাবেই শিখবেন। এই যে এখানে যেভাবে দেওয়া আছে, আমি যেভাবে অঙ্কন করে দিছি, ঠিক ওইভাবেই আপনাকে জিনিসটা শিখতে হবে। তাহলে বলেন তো, এই আমরা এইটুকুর মান কত বের করছি? 12। 12। বাহ, তাহলে এসি এর মানও 12, তাহলে 12 আর 12 কত হবে? যেহেতু আমাদের বিসি এর মান আমার জানতে এখানে চাচ্ছে, চলে যেহেতু গেল কেন, এখান থেকে হচ্ছে এই না কেন? পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা জ্যা, তাহলে বিসি এর মান হচ্ছে আমাদের 24। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে। আপনারা যারা একটু কম বোঝেন গণিত, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। একটু বাসায় ভালো করে আপনারা বুঝে শুনে প্র্যাকটিস করবেন। এই অঙ্কটা আরো ভিন্ন ভাবে আসতে পারে। ধরেন আমি বললাম 13 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, আর জ্যা এর দৈর্ঘ্য আছে 12। তাহলে বলেন তো লম্ব দূরত্ব কত হবে? 5। এটা বের করা যাবে কিনা তখন? উল্টো হ্যাঁ দিকে, বের করা যাবে স্যার। এখানে যে কোনো দুইটা দেওয়া থাকবে, বাকিটা বের করা যাবে। আবার যদি বলে 5 হচ্ছে লম্ব সূত্র। দূরত্ব, 12 হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ কত? তখন ব্যাসার্ধের মান কত বের হবে? 13 বের হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এভাবেও ঘটতে পারে। তো আমরা দেখব যে ওই অঙ্কগুলো আছে কিনা আমাদের এখানে। আচ্ছা দেখেন, এই যে এখানে এই অঙ্কটা আছে, দেখেন তো দেখি 6 নম্বর অঙ্কটা আমি যেটা বললাম ওইটাই কিনা। স্যার। 13 সেন্টিমিটার। বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন কোন বৃত্তের বৃত্তের কেন্দ্র কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ 24 জ্যায়ের উপর সেন্টিমিটার দীর্ঘ। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, 24। তাহলে বলেন তো উত্তর কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। দেখেন, অঙ্ক কিন্তু সেম। এবারে চিত্রটা দেখেন বোঝেন কিনা, যেহেতু আমি আগেরটা বুঝাই দিছি, এটা আর আপাতত অঙ্কন করতেছে না, আপনারা নিজেরাই 12 প্র্যাকটিস 13 করবেন। 5, হ্যাঁ। বুঝতে না পারলে পরে 12 আমাকে 13 5 বলবেন। মিটার। দেখেন তো অঙ্কন বোঝা যায় কিনা। হ্যাঁ। যাচ্ছে তো। যাচ্ছে। তাহলে কার কি বের করতে বলছে বলেন দেখি? এইটা বের করতে বলছে না, এ ও বা ও এর মান? জি স্যার। এই যে লম্বের দৈর্ঘ্য কত। ওকে, এটা আমাদের বের করতে হবে। অঙ্ক কিন্তু বুঝে হোক না বুঝে হোক শুরুতে প্র্যাকটিস করতে থাকবেন। সব যে বুঝবেন এমনটা না, দেখবেন যে প্র্যাকটিস করতে করতে একটা সময় হ্যাবিট হয়ে যাবে, তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন। এমন কোনো অঙ্ক যেটা জীবনে আপনি কখনো দেখেন নাই, এই অঙ্ক করতে গেলে আপনার প্রবলেম হবেই, সেটা যে কারো প্রবলেম হবে। স্যার, 6 নাম্বার অঙ্কটা তো স্যার আগের অঙ্কটার মানে একটু হ্যাঁ, পরিবর্তন উল্টা। করে দিছে। সেম অঙ্ক, শুধু 24 কে 12 আগের করলেই হয়ে যায়। অঙ্কটাতে আগের অঙ্কটাতে আমাদের জানতে চাইছিল জ্যা এর দৈর্ঘ্য, আর এটাতে জানতে চাইছে কিসের দৈর্ঘ্য? লম্বের দৈর্ঘ্য। লম্ব। লম্বের। দৈর্ঘ্য। তাহলে একই লম্বের রকম না দৈর্ঘ্য। অঙ্কটা? প্রায় তো একই রকম, তাই না? 24 কে 12 করে দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, 24-কে 12 করে 12 দিলেই হয়ে 13। গেল। এই হচ্ছে অবস্থা। তো আমি বললাম, তারপরে আপনারা প্র্যাকটিস করবেন, যদি না বোঝেন তখন আমাকে বলবেন। স্যার, হ্যাঁ। স্যার, এমনকি কখনো জানতে চায় যে আপনার এটার অর্ধেকের মান, হ্যাঁ। যে ব্যাস, যে অর্ধেকের মান জানতে কি চাইছে? 12 12, 24 বের করলাম না আগের 5 নম্বর অঙ্কটাতে আমরা, আচ্ছা। এটা কি 12 সেন্টিমিটার এইভাবে কি জানতে চাবে কখন? হ্যাঁ হ্যাঁ, জানতে চাইতে পারে। আপনার ব্যাসার্ধের মানও জানতে চাইতে পারে, কিন্তু ব্যাসার্ধ মানে মানে যে কোনো তিনটার যে কোনো একটা জানতে চাইতে পারে। তবে জ্যা উল্লেখ থাকলে, জ্যা তো সবসময় মানে পুরো জ্যাটাই আমাদের চাবে। জ্যা এর অর্ধেকের দৈর্ঘ্য কি চাওয়ার কোনো চান্স আছে? চান্স নাই। জ্যা এর অর্ধেক কখনো জানতে চায় না।
জি স্যার। জি স্যার ওকে, ঠিক আছে। স্যার স্যার আচ্ছা, 1 মিনিট সময় দেবেন, আমি কিছু কথা বলবো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এই যে আমার 6 নম্বর যে অঙ্কটা আছে, এই 6 নম্বর অঙ্কটা আমি দেখেন অঙ্কন করে বুঝাই দেই, যদিও অঙ্কন করা আছে। তো আমি অঙ্কন করলাম, এটা একটা বৃত্ত। এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। বলা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে। তাহলে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা, তাহলে আমরা আগে জ্যাটা অঙ্কন করি। এই জ্যাটা হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। আমরা এখান থেকে দেখালাম যে পুরোটা হচ্ছে আমাদের 24, পুরোটার মান। ওকে, আমি যদি বলি এটা এ আর এটা বি, এ থেকে বি পর্যন্ত 24। এবার বলা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কোনটা, আমি এখান থেকে এই পর্যন্ত দিলাম, এটা একটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কত, এটা আর এর মান, তাহলে 13 আর এর মান হচ্ছে কত, 13। এখন বলা হচ্ছে 13। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে জি, একেবারে মাঝামাঝি জায়গায় চলে যাবে। এটা হচ্ছে লম্ব। একটু বাঁকা হয়েছে, জিয়া হতে। আমরা একটু সোজা করে দিচ্ছি। লম্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আমাদের এটা হলো লম্ব। তাহলে লম্ব আমরা কত ধরলাম, ধরেন এক্স ধরলাম। তাহলে কার মান বের করতে বলছে, এক্স ইকুয়াল টু হোয়াট। এই হচ্ছে ঘটনা। তো আমি বলছি কি, এইটা আপনারা করবেন কিভাবে, যেহেতু এ বি এর মান হচ্ছে 24, তাহলে এ থেকে মাঝখানে এই পর্যন্ত ধরেন এটাকে আমি সি ধরলাম, তাহলে এ সি এর মান 12। অবশ্যই 12 হবে, হবে না, ধরা যায় না এটাকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধরা যায়। তাহলে একটা 13 একটা 12, তাহলে বলেন তো এক্স এর মান কত হবে তাহলে, 5। 5। 5। কেন 5, আমি তো বলছি 5, 12, 13, 169। ওই যে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে বললাম না একটু আগে। এখন আপনি যদি মনে করেন যে আমি অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করব, তাহলে কিন্তু ঘুরে ফিরে ওইটাই আসবে, ঠিক আছে। আমি এই জন্য বললাম যে এটা আপনাদের এইচডব্লিউ দিলাম, আপনারা অবশ্যই করবেন। এবারে পরেরটা আসলাম আমরা। একই কথা দেখেন, 3 ভাবে আসতে পারে, আমি 3 ভাবেই দিয়ে রাখছি। তাহলে এই 7 নম্বর অঙ্কটাও দেখেন, সেইম অঙ্ক। বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার, জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত, বলেন তো এবার অ্যান্সার কত হবে, 13 হবে কিনা। 13 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে অঙ্ক দেখেন 12 ডিফারেন্ট 5 টাইপের 13। হতে পারে। একটা অঙ্কই কিন্তু 3 ভাবে আসতে পারে। তো এই অঙ্কটা অনেকবার আসছে, বিধায় আমরা 3টাই রাখছি আর কি এখানে। পরেরটা আসেন, 7-এর পরে। এবার আমরা পরেরটাতে আসবো, 7-এর পরে এবার 8। 8 নম্বরটা দেখেন, আমরা ধীরে ধীরে অঙ্ক করব। তো একটি বৃত্তের কোন ক্ষেত্রফল কত বলা আছে, বলেন তো ক্ষেত্রফলের মান কত দেওয়া 16 আছে বর্গ এখানে, মিটার। 16 16 বর্গ বর্গ মিটার। মিটার। 16 বর্গ মিটার। আর পরিধি কত আছে, 8 8 মিটার। মিটার। 8। তাহলে কি জানতে চাচ্ছে, ব্যাসার্ধ। 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 এগুলো কিন্তু বীজগাণিতিক ক্যালকুলেশন, অন্য কিছু না। আচ্ছা, আমরা তো জানি ক্ষেত্রফলের সূত্র কি, বলেন তো পাই আর স্কোয়ার না। হুম। হ্যাঁ। পাই আর স্কোয়ারের মান কত দেওয়া আছে, 16। 16। 16 দেওয়া আছে। 16। 16 দেওয়া আছে। আচ্ছা, পরিধি মানে কত বলেন তো, 2 পাই আর না। হ্যাঁ স্যার। 2 পাই আর এর মান কত দেওয়া আছে, বলেন 2 পাই আর এর মান কত দেওয়া আছে, 8। 8। তাহলে কার মান জানতে চাইছে বলেন তো দেখি, আর এর মান কিনা। জি স্যার। স্যার অবশ্যই হাজার আর এর মান জানতে চাইছে আমাদের কাছে। এখন আমরা আর এর মান কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি, খুব সহজেই, মানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা আর এর মান বের করে ফেলতে পারি। আচ্ছা, আর এর মান বের করে ফেলতে গেলে আমাদের কার মান দরকার বলেন তো, পাই এর মান দরকার কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পাই এর মান দরকার, তাহলে পাই যদি আমরা জেনে যাই, তাহলে তো এখান থেকেই আমরা আর এর মান বের করতে পারবো, আর একটা তো দরকারই নাই। এটা কোনো দরকার আছে, না। দরকারই নাই। আমরা দেখি পারি কিনা, আমরা দেখি পারি কিনা। আচ্ছা, পাই এর মান কত, 22/7 না। হ্যাঁ হ্যাঁ। তাহলে 2 তাহলে আর ইকুয়াল এইদিকে কত থাকলো, 8। 8। তাহলে এইটা যদি 8। আমরা টোটাল ক্যালকুলেশন করে দেই, তাহলে এই জিনিসটা যদি ওইদিকে চলে যায়, তাহলে বলেন তো সরাসরি আর এর মান বের হবে কিনা, অবশ্যই হবে। আচ্ছা, কার জানে নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন, হ্যাঁ, কার জানে নয়েজ হচ্ছে। তো দেখেন এখানে আমরা এখানে কিভাবে বের করছি সেটা একটু দেখেন। সেটা হলো, আচ্ছা তাহলে আমরা শুরুতে লিখছি যে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। তাহলে এই লাইনটার কিন্তু লেখার প্রয়োজন নাই, কিন্তু তারপরে আমি লিখে দিছি। তাহলে পাই আর স্কোয়ারের মান কত পাইলাম, 16। তাহলে 16। বলেন তো পাই এর মান আমরা 16/r² আমরা লিখতে পারি কিনা, গুণ আছে, ভাগ হয়ে গেল। জি। আবার বৃত্তের পরিধি মানে 2 পাই আর = 8। তাহলে 2 এই পাই হ্যাঁ। এর মান আমরা এই অঙ্ক থেকে কত বের করছি, 22। 16 ভাগ আর 22 স্কোয়ার। তাহলে বসাই দিলাম 16 ভাগ আর হ্যাঁ। স্কোয়ার।
তাহলে বলেন দেখি, স্যার এই এই যে স্যার আর এটা আর আছে, এই আরেকবার যে স্যার। আর স্কোয়ার আছে, কাটলে কয়টা আর থাকে? স্যার একটা। একটা। আচ্ছা বলেন দেখি 2 আর 16 গুণ করলে কত হয়? 32। স্যার তাহলে বলেন তো উপরে 32, তার নিচে আর কিনা = 8। জি স্যার। তাহলে আর গুণ হ্যাঁ বা স্যার। বজ্রগুণ যদি করি তাহলে 8r = 32। তাহলে সুতরাং তাই আর এর ফোর। মান কত আসবে বলেন? ফোর। স্যার অবশ্যই 4 ফোর। আসবে। 4 8 32, এই যে 4 হচ্ছে অ্যান্সার। এগুলো সহজ, খুব একটা কঠিন না, কিন্তু পরীক্ষার স্যার হলে অঙ্কটা হঠাৎ আরেকবার যখন একটু আপনারা দেখেন একটু। দেখেন তখন কিন্তু আপনাদের ঝামেলা মনে হয় যে আচ্ছা আমি করব কিভাবে। ঠিক আছে, এগুলো, স্যার অঙ্ক এটা স্যার আসলে বৃত্তের অঙ্কই আরেকবার না। বলেন তো, করতে চাচ্ছি এটা স্যার। হলো ইকুয়েশনের অঙ্ক হয়ে গেছে কিনা? জি স্যার। ইকুয়েশন বা এটা অঙ্কটা সমীকরণের অঙ্ক হয়ে গেছে। সমীকরণের সমাধান আপনি অঙ্কটা যে কোনো আরেকবার ভাবে স্যার। করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার আমার কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। স্যার এই যে বিশেষ করে এই অঙ্কটা আরেকবার দেখেন তো। হ্যাঁ। পাই আর স্কোয়ার 16 না? হুম। পাই সমান সমান তাহলে হচ্ছে 16 ভাগ আর স্কোয়ার। হুম। বৃত্তের পরিধি 2 পাই, মানে এই যে পরিধির জায়গার মধ্যে ওই আর পাইয়ের মানটা বসিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পায়ের মান। দেখেন এই যে পায়ের মানটা, এই যে আমরা পায়ের মানটা যে 16 ভাগ আর স্কোয়ার পাইছি, তাহলে এই যে পাই হ্যাঁ আছে, হ্যাঁ এই পাইয়ের জায়গায় আমরা 16 ভাগ আর স্কোয়ার বসাইছি কিনা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়ে আচ্ছা গেল, আচ্ছা। আর কোনো কাজ নাই, হয়ে ঠিক গেছে তো, আছে শেষ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এইটুকু, বুঝতে শুধু পারছি। এইটুকু জায়গা ক্যালকুলেশন। পরেরটা দেখেন বোঝেন কিনা। আচ্ছা, বিকল্প একটা নিয়ম আছে, আমি যেটা একটু আগেই আপনাদেরকে বলতে চাইছিলাম, বিকল্প নিয়মটা আপনারা চাইলে এই নিয়মেও করে ফেলতে পারেন, এটাও খুব ভালো একটা নিয়ম, দেখতে পারেন, কোনো সমস্যা স্যার নেই। রিটেন হয়, যে হয় কোনটা এটা না করলে হলে হবে এটা, স্যার? যে কোনোটা করতে পারেন। আচ্ছা, আচ্ছা গেল আচ্ছা, এটা। পাই আর স্কোয়ার 2 পাই আর 16 ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে হলো উপরে দিলাম আমি বৃত্তের ক্ষেত্রফল, নিচে দিলাম আমি বৃত্তের পরিধি, ক্ষেত্রফল 16, পরিধি হচ্ছে 8। তাহলে ক্যালকুলেশন করলে আর এর মান আসবে 4। শেষ, ভেজাল শেষ। এটা কি বুঝাই দিতে হবে? বিকল্প নিয়মটা কি আমি একটু বুঝাই দিব? দেন বুঝে দেন স্যার। আচ্ছা দেখেন, অঙ্কটাতে আমি বিকল্প নিয়মটা বোঝাই দিচ্ছি। সেটা হলো যে এই যে অঙ্কটা আছে আমাদের 8 নম্বর যে অঙ্কটা আছে, অঙ্কটাতে কি বলা আছে? একটি বৃত্তের ক্ষেত্রফল বলা আছে 16 বর্গমিটার। 16। তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ারের মান কত? 16। 16। পরিধি 8, তাহলে 2 পাই আর এর মান কত? 8। 8। কি জানতে চাইছে? ব্যাসার্ধ কত, তার মানে আর এর মান। আমরা করব কি, অনুপাত বা ভগ্নাংশ আকারে ক্যালকুলেশন করব। আমরা জানি, বলতে পারি যে পাই আর স্কোয়ার ভাগ 2 পাই আর, এটা উপরে এটা নিচে দিলাম, দেওয়ার পরে পাই আর স্কোয়ারের মান কত বলেন, কত? 16। 16। 2 পাই আর এর মান কত বলেন? 8। 8। 8। আচ্ছা, পাই পাই কাটা যায়, আর 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 স্কোয়ার কাটলে একটা আর থাকে, বলেন তো 8 আর 16 কাটলে 2 থাকে কিনা, তার নিচে 1 হ্যাঁ স্যার। থাকে। তাহলে উপরে আর, তার নিচে 2 উপরে 2, তার নিচে 1। আচ্ছা বলেন তো, আর গুণ করলে 1 দ্বারা আর কে গুণ করলে আর, আর 2 দ্বারা 2 কে গুণ করলে 2 দুগুণ কত? স্যার এখানে একটা কথা বলতে চাচ্ছি আমি। হ্যাঁ বলেন বলেন। স্যার মনে করেন যে আপনি প্রথমে নিলেন যে বিশেষ করে পাই আর স্কোয়ার, হ্যাঁ, আমি যদি আগে 2 পাই আর বাই পাই আর স্কোয়ার দিই তাহলে হবে? নেন নেন, আপনি নেন, আপনি মনে করেন 2 পাই আর নিলেন, 2 পাই আর ভাগ পাই আর হ্যাঁ হ্যাঁ স্কোয়ার, তাহলে উপরে 8 নিতে হবে, নিচে 16, হ্যাঁ। তাই তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তারপরে হবে? দুইটাই ঘুরে যাবে না বলেন তো? ও আচ্ছা আচ্ছা। আপনি তো একটা বুঝতে ঘুরাইতে পারছি। পারবেন না, ঘুরাইতে তো দুটোই ঘুরাইতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এভাবেও করা ঠিক আছে। যায়, তবে জি স্যার। প্রথমটা কিন্তু বেস্ট। পরেরটা বিকল্প আমরা করতে পারি, এটা বিকল্প হিসেবে রাখছি, ওটাও করা যায়, কিন্তু এভাবেই আপনাকে করতে হবে। আচ্ছা, এবার আসেন, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত আমরা নিশ্চয়ই জানি 22/7। এটা তো আর বলার কিছু নাই, মুখস্থ অঙ্ক স্যার। এটা মুখস্থ জিনিস। চাইলে কিন্তু এটা করে দেওয়া হ্যাঁ সম্ভব, এই যে এখানে কিন্তু আমি করে দিছি। আচ্ছা, এবার দেখেন এই 10 নম্বর অঙ্কটা। 10-এ বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত কত? একটা 1 আর একটা 3। এখন। বলে তো ক্ষেত্রফলের অনুপাত কত? ওই যে একটু আগে শিখছেন, 1-এর উপরে স্কোয়ার আর 3-এর উপরে স্কোয়ার। বলে তো দেখি 1:9 হবে কিনা। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। জি ওই স্যার। সূত্রটাই কিন্তু এখানেও প্রযোজ্য। তাহলে কার অনুপাত বলা আছে? ব্যাসের। ব্যাসের। বেশ। ব্যাসের। ব্যাস। আচ্ছা, আমি যদি বলি বৃত্তের ব্যাস হচ্ছে 1, বলেন তো তাহলে ক্ষেত্রফল কত? 1-এর উপর স্কোয়ার কিনা, তার মানে 1। আবার যদি জি বলি স্যার। বৃত্তের ব্যাস 3, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে 3-এর উপর স্কোয়ার, তার মানে 9। তাহলে 1:9, যেহেতু এখানে অনুপাত আছে, তাহলে 1:9। দেখি তো আমরা অ্যান্সারটা 1:9 আছে কিনা। 10 নম্বর আছে হ্যাঁ স্যার। 1:9।
হ্যাঁ স্যার, জি খ আছে। নাম্বার। এক্স্যাক্টলি 1:9। দেখ, অঙ্ক জানলে কিন্তু তাড়াতাড়ি হবে, আর যদি আপনি না জানেন, এই অঙ্ক যে জানবে না যেটা এমনি হবে, এই অঙ্ক করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। কেননা দুইটা বৃত্ত হবে, একটা বৃত্ত, দুইটা বৃত্ত, এটার ব্যাস, ব্যাস যদি এক হয়, আচ্ছা বলেন এটার ব্যাসের মান যদি এক হয়, তাহলে বলেন তো এখানে ব্যাসার্ধর মান হাফ কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। এটার ব্যাস যদি 3 হয়, বলেন তো এটার ব্যাসার্ধের মান 3/2 কিনা? এর তাহলে এটা R1, এটা R2, তাহলে আবার কি বের করতে হবে বলেন? এই বৃত্তটার ক্ষেত্রফল অর্থাৎ πr1 স্কয়ার, এই বৃত্তটার ক্ষেত্রফল πr2 স্কয়ার। তাহলে অনেকটা সময় লাগতেছে না এমসিকিউ টাইপের অঙ্ক করতে? হ্যাঁ স্যার। এই জন্য শর্টকাটটা জানা জরুরি। এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, তাহলে 1 1 1 আর 3 3 9, তাহলে মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে গেল। এখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এখানে কিন্তু অনেক সময় ক নম্বরে 9:1 থাকতে পারে, অনেকে কিন্তু ভুলবশত এটাই দাগায় দেয়। ঠিক আছে, এটা করা যাবে না। ওকে, এটা করা যাবে না, এটা করলে অঙ্ক ভুল হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা বলেন, 1:9 আর 9:1, এই দুটোর মধ্যে ফারাক আছে না? হ্যাঁ আছে। স্যার। বিশাল ফারাক। এটা মানে হচ্ছে 1/9, আর এটা মানে হচ্ছে শুধু 9। এটা বুঝতে হবে একটু। আচ্ছা এবার আসেন পরেরটাতে যাই, আমরা পরেরটা কি আছে দেখি একটু। স্যার 11 নম্বর থ্রি, অঙ্কটা একটু স্যার দেখি আমরা। থ্রি, 3:1 থাকলে স্যার সেই ক্ষেত্রে ওই আচ্ছা, ক্ষেত্রে কার নয় জানি আগের। কার জানি খুব নয়েজ হচ্ছে, হ্যাঁ একটু মিউট করে দেন। কার জানি প্রচুর নয়েজ হচ্ছে, মিউট করে রাখেন। তো দেখেন, দুইটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, আচ্ছা পরস্পর স্পর্শ করা মানে কি? আমি যদি বলি এই একটা বৃত্ত, আর এর এর সাথে আর একটা বৃত্ত আছে, আমি অঙ্কন করে দিলাম, ধরেন এই একটা বৃত্ত। দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, বলেন তো দেখি এই পর্যন্ত হইলো কিনা? হ্যাঁ হ্যাঁ যে পর্যন্ত কাটলাম সে পর্যন্ত হইলো, এটা হলো কেন্দ্র। তবে কেন্দ্রদ্বয় হতে, কেন্দ্রদ্বয় মানে কি? কেন্দ্রদ্বয় মানে হচ্ছে এইটা এবং এটা, কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা। আচ্ছা স্পর্শ বিন্দুগামী সরলরেখা মানে কি? এই এই দিক থেকে এই দিকে একটা সরলরেখা চলে গেছে, এটা হলো স্পর্শ বিন্দুগামী সরলরেখা। এবং কি বলছে? দুটির অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ মানে এখান থেকে এই পর্যন্ত আবার আমাদেরকে টান দিতে হবে। এটা আসলে কতটুকু? আচ্ছা বলেন দেখি, এখানে এক সমকোণ, এখানে এক সমকোণ, তাহলে বলেন তো দুই সমকোণ তৈরি হয়েছে কিনা? স্যার। দুই সমকোণ, বা দুই সমকোণ মানে বলেন তো সরল দেখি কোণ। এক সরল কোণ কিনা? হ্যাঁ, একটা সরল কোণ মানে কত ডিগ্রি বলেন? একটা সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180। আর দুই সমকোণ মানেও কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো 180 যেহেতু এখানে ডিগ্রি। দুই সমকোণ উত্তর নাই, কি আছে? সরল কোণ। সরল কোণ। তাহলে এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট স্যার অ্যান্সার। স্যার এই অঙ্কটা আরেকবার স্যার। আচ্ছা আরেকবার। তো দেখেন ভালো করে বুঝবেন আগে ভালো করে। দুইটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, তাহলে আমি দিলাম এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, ছোট বড় হইতে পারে কোনো সমস্যা নেই। এই বৃত্ত দুইটা পরস্পর স্পর্শ করলো, তবে আচ্ছা, আচ্ছা বৃত্তের সেন্টার থাকে না, এই বৃত্তের সেন্টার এইটা, এই বৃত্তের সেন্টার এইটা। আচ্ছা স্পর্শ করছে তো এই জায়গায়, তাই না? জি স্যার। স্পর্শ করে, তবে কেন্দ্রদ্বয় হতে, আচ্ছা কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা। আচ্ছা কেন্দ্র থেকে যদি আমি সরলরেখা টানি, বলেন তো দেখি এরকম হবে কিনা? স্যার। তাহলে এবার অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ আরে এখানে কিন্তু তৈরি হয় না। অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এটার এই দিকে তৈরি হয় আর এটার এই দিকে তৈরি হয়, তাহলে এই যে কোণটা এখানে তৈরি হয়েছে, এই কোণটা বলেন তো একটা সরল কোণের মতো কিনা? হ্যাঁ স্যার। একশো তাহলে আশি এটা এক ডিগ্রি সরল কোণ মানে কত ডিগ্রি? 180। 180 ডিগ্রি। তাহলে হয় 180 দুই সমকোণ অথবা এক সরল কোণ, অথবা যদি অ্যান্সার থাকতো 180 ডিগ্রি, সেটাই হইতো অ্যান্সার। এইভাবে এটা বুঝে বুঝে করতে হবে, গুরুত্বপূর্ণ আছে কিন্তু, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু অনেকবার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়। তো আমার মনে হয় যে আপনারা, আমি শীটটা আগে দিয়ে দেই আপনাদের, হ্যাঁ। আমি একটু ডিটেইলস আরো দেখাই যে নিচের দিকে কোন ধরনের কপি করতে অঙ্কগুলো আসতে আছে। আজকে দিয়ে দিন। হ্যাঁ আমি শীটটা এখনই দিয়ে দিব আপনাদের। আচ্ছা দেখেন, এই যে 35 নম্বর অঙ্ক, এটা কিন্তু লাস্ট অঙ্ক। আচ্ছা দেখেন তো দেখি, এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসতে দেখছেন কিনা আপনারা? অঙ্কটা দেখেন তো, একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 10% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখছেন তো এটা অনেকবার, তাই না? এটা এটা অনেকবার আসছে কিন্তু, শত শতবার আসছে এই হ্যাঁ হ্যাঁ অঙ্কটাই, শত শতবার আসছে। তো এটার জন্য আমরা শর্টকাট মেথড করব। শর্টকাট মেথড কি? এখানে কিন্তু ডিটেইলসে করা আছে।
বৃত্তের এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে করব, এ প্লাস বি প্লাস বি উপরে এ ইন্টু বি, তার নিচে 100। 100, হ্যাঁ। তো যেহেতু বলা হচ্ছে 10% বাড়ানো হয়েছে, তাহলে এখানে এর মানও 10%, বির মানও 10%। যেহেতু বলছে বাড়ানো হয়েছে, ওই প্লাস জন্য 100। এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে এর মান 10, বির মানও 10, প্লাস এ ইন্টু বি, তাহলে 10 গুণন 10 ভাগ হচ্ছে 100। তাহলে 10 আর 10-এ 20 যোগ 10 10-এ 100, 100 100 কাটা থাকবে 1, অর্থাৎ 0 0 0 0 কাটা 1। তাহলে 20 আর 1-এ কত অ্যান্সার বলেন? 21। 21। তাহলে এই যে 21% অ্যান্সার। কিন্তু যদি আপনি ডিটেলস বুঝতে চান, যে আমি ডিটেলস বুঝবো, তাহলে তো একদম হিউজ ক্যালকুলেশন করতে হবে। দেখেন ক্যালকুলেশন দেখতে পাচ্ছেন তো নাকি? Yes, sir. তাহলে এই হ্যাঁ ক্যালকুলেশনটা স্যার, অনেক আপনাকে, বড়। হ্যাঁ বড় না ক্যালকুলেশনটা? মোটামুটি হ্যাঁ স্যার। মোটামুটি বড়। তবে যদি রিটেন পরীক্ষা হয়, তাহলে অবশ্যই তো এভাবেই করতে হবে। তো আমরা 100 ধরে শর্টকাটে নিছি। করলে কি মার্ক দেবে না? না, এভাবে আমি যেভাবে করছি এ প্লাস বি, সেভাবে করলে মার্কস দিবে না, ঠিক আছে? কিছু কিছু অঙ্ক শর্টকাট ডিটেলস দুইটা করলেই সমস্যা নাই, দিবে, কিন্তু ওটা আপনাকে বুঝতে হবে। তো এইটা করা যাবে না। তো যেহেতু এখানে বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 10% বাড়ানো হইলো, তাহলে শতকরা মানে কতর মধ্যে বলেন? 100-র 100-র মধ্যে। মধ্যে। 100-র মধ্যে। তাহলে আমাদের ধরে নিতে হবে যে ব্যাসার্ধর মান ধরি কত, কত 100 ধরতে হবে। এই জন্য ব্যাসার্ধ কত ধরছি আমরা বলেন? 100। শব্দ ঠিক আছে, এইভাবে করতে হবে। তো আপনারা আগে বুঝেন, মানে অঙ্কগুলো আগে বুঝবেন, দেখেন আগে আজকে আমি শীটটা দেই, করতে পারেন কিনা। অবশ্যই প্র্যাকটিস করবেন, সামনে যেহেতু শুক্র শনি 2 দিন আছে, এই 2 দিন যেহেতু আছে, সেক্ষেত্রে এই 2 দিন প্র্যাকটিস করেন। দেন আমি হচ্ছে রবিবার দিন তো নেক্সট ক্লাস হবে, রবিবার ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে অঙ্কগুলো একটু ভালোভাবে, অনেকদিন পর ক্লাস নিচ্ছি তো আজকে, তো আজকে এই পর্যন্ত রাখি, 1 ঘন্টাই থাক ক্লাসটা। তো স্যার, দেখেন ক্লাসটি আপনি। করতে স্যার আমি আচ্ছা কিছু কথা হবে? বলতাম স্যার। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে দেই, হ্যাঁ শেষ করে দেওয়া বলতে রেকর্ডিংটা স্টপ করে দেই, স্টপ করে দিই, তারপর আপনাদের সঙ্গে আচ্ছা আচ্ছা কথা বলতেছি। হ্যাঁ, স্টপ করে দিলাম হ্যাঁ স্যার। আচ্ছা, ধন্যবাদ রেকর্ডিংটা। স্যার। আচ্ছা।